হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আগে ও পরে নিয়োগ হওয়া প্রায় 1,30,000 শিক্ষকের মধ্যে সকল শিক্ষকের ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি অবৈধভাবে নিয়োগ হয়েছিল নাকি বেনিয়মভাবে নিয়োগ হয়েছিল? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি স্কুল সার্ভিস গঠনের পূর্বে এবং তার পরবর্তী সময়ে বর্তমান দিন পর্যন্ত যত পরিমাণ শিক্ষক নিয়োগ হয়েছে তাদের প্রত্যেকের ডকুমেন্টস যাচাই করার নির্দেশ তিনি দিয়েছিলেন, কিন্তু সেখানে সমস্ত শিক্ষকের ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সন্দেহের দানা বাজছে এই সমস্ত শিক্ষক অবৈধভাবে নিয়োগ পেয়েছেন কিনা। সমস্ত শিক্ষকের অল ডকুমেন্টস অনলাইন পোর্টালে আপলোড করার নির্দেশ তিনি দিয়েছেন। সেই মতো আপলোডের কাজ সম্পন্ন করার লাস্ট ডেট ছিল 25শে মে 2024 তারিখে। এখন যাদের ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের চাকরির ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? এমন এমন কিছু শিক্ষকের চাকরির অনুমোদন দেওয়া হয়েছিল যে লিস্টে কোনো রকম ভাবে মেমো নাম্বার দেওয়া নেই। তাহলে মেমো নাম্বার ছাড়া কিভাবে চাকরি পেলেন? লাস্ট অর্ডার কপিতে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কি কি অর্ডার দিয়েছিলেন এবং বিস্তারিত কি কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সেগুলো এই মুহূর্তে এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1998 সাল থেকে স্কুল সার্ভিস কমিশন গঠনের পর থেকে বর্তমান দিন পর্যন্ত তারা শিক্ষক নিয়োগ করে আসছে। তো এই সমস্ত শিক্ষকের পাশাপাশি তার পূর্বে স্কুল সার্ভিস কমিশন গঠনের পূর্বে যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন তাদের প্রত্যেকের ডকুমেন্টস পুনরায় ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। সেখানে প্রায় 30 বছর আগের চাকরি তাদের প্রত্যেকের ডকুমেন্টস পুনরায় ভেরিফিকেশন করাতে হচ্ছে এবং সমস্ত ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হচ্ছে। তো সেই মতো যে বিষয়টি আমরা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার বিস্তারিত আমরা দেখে নেব। তো যেটা বলা হচ্ছে নিয়োগ নথির অনেক তথ্যই মিলছে না স্কুলে, এটা দেখার পর অর্ডারের মূল বক্তব্যগুলো আমরা দেখব। তো এখানে যেটা বলা হচ্ছে কর্মরত সব স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। শুধু কি তাই? শুধু তাই নয়, সেই নথির খুঁটিনাটি তথ্য তাদের তুলতে হবে স্কুলের যে পোর্টাল আছে সেই পোর্টালে। সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআইদের দেওয়া এই নির্দেশ ঘিরে শিক্ষক মহলে জমেছে বিভিন্ন ধরনের অসন্তোষের মেঘ। তো তারা বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছে। তাদের অভিযোগ যে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ 1998 সালের আগে নিয়োগের নথি অনেক তথ্যই স্কুলগুলিতে এখন অমিল রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন হয়ে যাওয়ার ফলে সেই সমস্ত তথ্য এই মুহূর্তে স্কুলের কাছে অ্যাভেলেবেল নেই, যেগুলো স্কুলকে অবশ্যই রেখে দেওয়া উচিত ছিল, সংরক্ষণ করে রাখা উচিত ছিল। ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে এই মুহূর্তে যে প্রশ্ন সবার মুখে উঠে আসছে সেটা হচ্ছে যার সূত্র ধরে এই নিয়োগেও কোনো বেনিয়ম হয়েছে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এসএসসি গঠনের আগে স্কুলগুলোতে কিভাবে নিয়োগ হতো? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কল আসতো বা তালিকা পাঠানো হতো, সেই লিস্ট ধরে স্কুলের যে ম্যানেজিং কমিটি ছিল তারা তাদের ইন্টারভিউ নিত, এরপর সেই প্যানেল তৈরি করে ডিআই এর কাছে পাঠানো হতো। ডিআই অনুমোদন দিলে সেই লিস্টে তাদেরকে চাকরি দেওয়ার নিয়োগপত্র দেওয়া হতো। তো সেটাই বলা হচ্ছে 1998 আগে স্কুল শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে স্কুল পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হতো স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে। সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর পরে প্যানেল তৈরি করে তার ডিআই এর কাছে পাঠানোর রীতি ছিল। পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় যেত নিয়োগপত্র, অর্থাৎ যে যার পোস্টাল অ্যাড্রেসে তাদের অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়ে দেওয়া হতো। সূত্রের দাবি ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি পরিদর্শকের চিঠিতে পাওয়া যাচ্ছে না মেমো নাম্বারও, যেটা একটি ভাইটাল পয়েন্ট। মেমো নাম্বার ছাড়া কিভাবে তারা সেই প্যানেল তৈরি করলো বা চিঠি দিল সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। এখন অনলাইনে আপলোড করার ক্ষেত্রেও সেখানেও কিন্তু মেমো নাম্বার পরিষ্কারভাবে উল্লেখ করতে হচ্ছে এবং তার ডেটও মেনশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন স্কুলের এইচএমরা তারা কিন্তু প্রবলেমে পড়েছেন যে এই মেমো নাম্বার তারা কিভাবে প্রদান করবেন এবং তার ডেট কোথা থেকে পাবেন। অনেক ক্ষেত্রেই তারা এই জায়গাটাকে নীল রেখে এটা পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল নেই এমন কিছু লিখে তারা কিন্তু সাবমিট করছেন। বাংলার নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া তিনি বলছেন, আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে যার মেমো নাম্বার নেই। সেক্ষেত্রে আমরা যখন এই শিক্ষকের নিয়োগের নথি জেলা স্কুল পরিদর্শকে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি সেখানে লিখতে হচ্ছে মেমো নাম্বার নেই। দক্ষিণ 24 পরগনার একটি স্কুলের শিক্ষক তিনি জানাচ্ছেন যে তাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না,
অর্থাৎ খুবই গুরুতর অভিযোগ। এই যে প্যানেল যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আরো সংশয় বাড়তে পারে, সেক্ষেত্রে চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার তিনি বলছেন যে 1998 এর আগের নথি পাওয়া অধিকাংশ স্কুলের ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক মনে করিয়ে দিচ্ছেন যে 1998 এর আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না, শুধুই প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হতো। সেক্ষেত্রে সাক্ষাৎকারের স্বজন পোষণের সুযোগ ছিল যথেষ্ট পরিমাণ। তাহলে বর্তমান দিনে নিয়োগের যে পরীক্ষাগুলো হয় তার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আকাশ আর পাতালের ডিফারেন্স এসে যাবে। এক জেলা পরিদর্শকের কথায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা নথি জমা নিতে বলেছি। এখন যত স্কুল শিক্ষক চাকরি করছেন তাদের সবার নথি ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই প্রধান শিক্ষকদের এই তথ্য জমা দিতে বলা হয়েছে। এবার আমরা দেখব মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি অর্ডারে ঠিক কি কি কথা বলেছিলেন। অর্ডারের মধ্যে মূল যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, মিস্টার বসু মল্লিক অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে বিশ্বব্রত বসু মল্লিক মহাশয় তিনি কথা বলছিলেন। সেখানে টোটাল 6টা ডিস্ট্রিক্টগুলোর নাম মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর সমস্ত তথ্য ভেরিফিকেশন করে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর তারা সমস্ত ভেরিফিকেশন করে যে বিষয়টা সিদ্ধান্তে এসছে বা সেখান থেকে যেটা বেরিয়ে আসে, ডিটেক্ট দ্য অ্যানোমালিজ in the appointment particulars of the teacher appointed relation to first SLST 2016 is complete। অর্থাৎ 2016 সালে প্রথম যে এসএলএসটিরা নিয়োগ হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কিছু গন্ডগোল রয়েছে, অবৈধতা রয়েছে, অ্যানোমালিস রয়েছে। তো 2016 আগে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করেছিল স্কুল সার্ভিস কমিশন সেগুলোকে আরএলএসটি বলা হয়। তো এইভাবে বাকি জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম ইনভেস্টিগেশনের তিনি নির্দেশ তিনি দিয়েছিলেন এবং পরবর্তী 4 সপ্তাহ তাকে গ্রান্ট করা হয়েছিল। তো ইতিমধ্যে মাননীয় বিচারপতি তিনি সিআইডি ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছিলেন। তো তিনি নির্দেশ দিয়েছিলেন দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম ইজ ডিরেক্ট টু ইনভেস্টিগেট ইনটু অল ডাউটফুল অ্যাপয়েন্টমেন্টস থ্রু মেড বিয়ন্ড 2016। অর্থাৎ 2016 সাল পর্যন্ত এখনো পর্যন্ত যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলোতে ডাউটফুল রয়েছে বা সন্দেহ রয়েছে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো ভেরিফিকেশন করার তিনি নির্দেশ দিচ্ছেন। তার পরের অর্ডারে টোটাল 14টা জেলার তথ্য তারা পরিবেশন করেছিল, বাকি জেলাগুলোর তথ্য বা রিপোর্ট দেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। তো এখানে যে নির্দেশটা দেওয়া হচ্ছে যে সমস্ত ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যে সমস্ত অবৈধ নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং সেই সমস্ত অবৈধ নিয়োগপত্র খোঁজার জন্য ডিআইদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে ডিরেক্ট টু গেদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স ইন অল ইন সার্ভিস টিচার ইন দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট। তার আন্ডারে যে সমস্ত টিচাররা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য ভেরিফিকেশন করার নির্দেশ তিনি দিচ্ছেন অ্যান্ড টু ডিজিটাইজ দ্য সেইড ইনফরমেশন, সমস্ত তথ্যগুলোকে ডিজিটাইজ ফর্মে নিয়ে আসার নির্দেশ তিনি দিয়েছেন। অর্থাৎ সমস্ত তথ্যটা অনলাইনে আপলোড করার নির্দেশ তিনি দিচ্ছেন। এই মামলার পরবর্তী শুনানি আছে 20 জুন 2024 তারিখ দুপুর 2টা থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত শিক্ষকের কোনো ডকুমেন্টস বা কিছু কিছু ডকুমেন্টস খুঁজে পাওয়া যায়নি বা অ্যাভেলেবেল নেই তাদের চাকরির ভবিষ্যৎ কি। তো এই সমস্ত শিক্ষকের চাকরি কিন্তু সংশয়ের মধ্যে পড়তে পারে। তবে স্কুলের হাতে ডকুমেন্টস না থাকলেও ক্যান্ডিডেট যে শিক্ষক তার কাছে নিশ্চয়ই ডকুমেন্টস থাকা উচিত, নিজের কাছে বা স্কুলে কোথাও না কোথাও তো ডকুমেন্টস রাখা উচিত। আপনি চাকরি করছেন তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টসগুলো তো আপনার অবশ্যই ফাইলে রাখা, সংরক্ষণ করে রাখা অবশ্যই প্রয়োজন ছিল। তবে যদি সেই সমস্ত শিক্ষকরা নিজেকে প্রুভ করতে না পারেন যে তার কোনো ডকুমেন্টস তার কাছে আছে কি নেই, সেটা দেখার পর যদি দেখা যায় তিনি ডকুমেন্ট সাবমিট করতে পারছেন না, সেক্ষেত্রে তার চাকরি কিন্তু সংশয়ে আসতে পারে। তবে শেষ কথা বলবে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়, আগামী 20 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির ডেট রয়েছে, ওই দিন কি কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে। এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।